ডেভিড হিউম এবং ইম্যানুয়েল কান্ত এই দুজনাই খুব গ্রেট ফিলোসফার ছিলেন। ইম্যানুয়েল কান্ত ছিলেন একজন জার্মান ফিলোসফার, ডেভিড হিউম ছিলেন একজন স্কটিশ ফিলোসফার। এবারে ডেভিড হিউম তিনি তার লেখার মধ্যে কোনো একটা ঘটনা অন্য একটা ঘটনার যে কারণ এটা সম্পর্কে কিছু আলোচনা করেছেন। তিনি বলেছেন যে কোনো একটা ঘটনার কারণ অন্য একটা ঘটনা হবে, এটার পিছনে তিনটে শর্ত আছে। এবং পরবর্তীকালে ইম্যানুয়েল কান্ত দেখান যে সেই যে তিনটে শর্তের কথা ডেভিড হিউম বলেছিলেন, সেই তিনটে আপাত দৃষ্টিতে সঠিক মনে হলেও সেগুলো অ্যাকচুয়ালি ভুল, যদি আমরা অত্যন্ত গভীরভাবে সেটাকে দেখার চেষ্টা করি। আজকের ভিডিওতে আমরা সেটাই বোঝার চেষ্টা করব। এবং কেন ইম্যানুয়েল কান্ত সেটা বলেছিলেন এটা বোঝার জন্য আগে আমাদেরকে ডেভিড হিউমের যে আন্ডারস্ট্যান্ডিং কজেশন সম্পর্কে, কোনো একটা ঘটনার কারণ অন্য একটা ঘটনা হয়, এটা সম্পর্কে তিনি কি বলেছেন সেটা আমাদেরকে বুঝতে হবে। ডেভিড হিউম বলেছেন যে একটা ঘটনার কারণ অন্য একটা ঘটনা হলে তিনটে শর্ত সেটা মেনে চলবে। সবার প্রথম শর্ত কি? কজ প্রিসিডস দ্য এফেক্ট ইন টাইম। এটার মানে হচ্ছে যে কারণটা সময়ের মধ্যে আগে আসবে, প্রথমে কারণ ঘটবে, তারপর হচ্ছে তার প্রভাবটা তৈরি হবে। সবসময় কারণ আগে হয় এবং প্রভাব, তার যে এফেক্ট, সেটা পরে হয়। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় কারণ কি? কজ অ্যান্ড এফেক্টস আর কন্টিগুয়াস ইন স্পেস। অর্থাৎ কারণ আর হচ্ছে তার প্রভাব, এই দুটো জিনিস কোনো একটা ক্ষেত্রের মধ্যে একই জায়গাতে উত্থান হয়। অর্থাৎ যদি এখানে কোনো একটা কারণ তৈরি হচ্ছে, তাহলে তার প্রভাব যেটা হবে সেটা এই ক্ষেত্রের মধ্যেই হবে, এই স্পেসের মধ্যেই হবে, এটা অন্য কোনো জায়গায় হবে না। ওকে, কারণ আর তার প্রভাব সবসময় স্পেসের মধ্যে কন্টিগুয়াস হয়, মানে পাশাপাশি থাকে, সবসময় সংস্পর্শে থাকে একটা আরেকটা। ওকে, এবং 3 নম্বর যে শর্ত তিনি বলেন, কজ অ্যান্ড এফেক্টস আর ফাউন্ড কনস্ট্যান্টলি কনজয়েন্ড ইন এক্সপেরিয়েন্স। অর্থাৎ আমাদের অভিজ্ঞতার মধ্যে কারণ আর তার প্রভাব এই দুটো সবসময় একে অপরের সাথে মানে সংযোগ অবস্থায় থাকে, সন্নিবিষ্ট অবস্থায় থাকে। তাহলে এখানে আমরা কজ অ্যান্ড এফেক্টের তিনটে শর্ত পেলাম। সবার প্রথম হচ্ছে যে কজ প্রিসিডস দ্য এফেক্ট, সেকেন্ড হচ্ছে কজ অ্যান্ড এফেক্টস আর কন্টিগুয়াস ইন স্পেস, আর থার্ড হচ্ছে কি কজ অ্যান্ড এফেক্টস আর ফাউন্ড কনস্ট্যান্টলি কনজয়েন্ড ইন এক্সপেরিয়েন্স। আমাদের অভিজ্ঞতার মধ্যে কারণ এবং তার ফলাফল বা তার প্রভাবটা অ্যাকচুয়ালি একেবারে সংযোগ অবস্থায় থাকে আমাদের এক্সপেরিয়েন্সের মধ্যে। ইম্যানুয়েল কান্ত হচ্ছে 3 নম্বর যে পয়েন্ট, সেটার বিরুদ্ধে তিনি কথা বলেন। ওকে, কিন্তু তার আগে প্রথম দুটো যে শর্ত, সেই দুটো সম্পর্কে অন্যান্য ফিলোসফাররা অলরেডি ক্রিটিসাইজ করেছিল ইম্যানুয়েল কান্ত এই সমস্ত বিষয় বলার আগে। সেই দুটো আমরা প্রথমে জানবো। আমাদের জীবনে টেনশন, অ্যাংজাইটি, কনফিউজড হওয়া, ব্যর্থ হওয়া, এগুলো অত্যন্ত সাধারণ ঘটনা হয়ে গেছে আজকের দিনে। যদি আমরা এই টেনশন, অ্যাংজাইটি বা ব্যর্থতা এগুলোর থেকে বেরিয়ে এসে একটা উদ্দেশ্যপূর্ণ, একটা অর্থপূর্ণ, একটা সুন্দর জীবনযাপন করতে চাই, তাহলে তার জন্য আমাদের লাগবে কি যথেষ্ট পরিমাণে নলেজ, একটা নতুন মডেল বা একটা সিস্টেম অফ লাইফ আমাদের প্রয়োজন। ওকে, সেই যে মডেলটা, সেটার নাম হচ্ছে কি পারপাসফুল লিভিং। আমরা আমাদের চ্যানেলে একটা নতুন কোর্স লঞ্চ করেছি, যে কোর্সটার নাম হচ্ছে পারপাসফুল লিভিং। যে কোর্সের মাধ্যমে আমরা এটা শিখতে পারবো যে আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য কি, প্রধান পারপাস কি। সেটা যখন আমরা জানতে পারবো, তখন সেই পারপাস বা সেই উদ্দেশ্য অনুযায়ী আমরা একটা সিস্টেম ডিজাইন করব। সকালে ঘুম থেকে উঠে আমরা কী করবো, দুপুরবেলা কী করবো, বিকালে বা সন্ধ্যাবেলা কী করবো, এমনভাবে আমরা সেই সিস্টেমটাকে, আমাদের ডেইলি লাইফ বা রুটিনটাকে সেট আপ করবো, যাতে করে সেই পারপাসের অভিমুখে যেন আমাদের সিস্টেমটা অনবরত এগিয়ে যেতে থাকে। এবং তার জন্য আমরা কী কী শিখবো? তার জন্য আমরা শিখবো হাউ টু মেক নিউ হ্যাবিটস, কী করে ভালো অভ্যাস তৈরি করতে হয়। কোনো খারাপ বা ব্যাড হ্যাবিট যদি থাকে, তাহলে সেটাকে কী করে ভেঙে ফেলতে হয়, কী করে টাইম ম্যানেজ করতে হয়, বিভিন্ন কাজকর্ম সবগুলোকে আমরা গুছিয়ে কীভাবে করতে পারবো। ওকে, আমরা এটা জানবো কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। কারণ যদি আমরা প্রতিদিনের লাইফে সঠিক ডিসিশন না নিই, প্রত্যেক দিন যদি ভুল সিদ্ধান্ত নিতে থাকি, তাহলে আমাদের জীবনটা একটা বিপথে বা একটা অন্য অভিমুখে চলে যাবে। আমাদের যেটা প্রধান উদ্দেশ্য বা পারপাস, সেই অভিমুখে যাবে না। ওকে, এবং এরপরে আমরা চলে আসবো কি আমাদের মাইন্ড বা মেন্টাল রিয়েলিটি সম্পর্কে, মেন্টাল মডেল সম্পর্কে, যেখানে আমরা জানবো কিভাবে কনসেন্ট্রেট করতে হয়, আমাদের বিলিভ সিস্টেম কি, এবং আমরা জানবো আমাদের এক্সপেরিয়েন্স কি। আমরা আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স সম্পর্কে জানবো, যে কিভাবে আমরা আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সকে অনেক বাড়াতে পারি। ওকে, এবং আমরা এটাও জানবো যে কিভাবে কনসেন্ট্রেট করতে হয়, কিভাবে অ্যাটেনশনকে কোনো একটা কাজের মধ্যে মনোনিবেশ করতে হয়। তাহলে আমরা বিলিভ, অ্যাটেনশন, থিঙ্কিং, ইমোশনাল ইন্টেলিজেন্স এবং এক্সপেরিয়েন্স, এই 5টা বিষয় সম্পর্কে, আমাদের মাইন্ডের এই 5টা আলাদা আলাদা ফ্যাকাল্টিস সম্পর্কে জানবো, যেটাকে আমরা বলছি কি মেন্টাল মডেল। এটা আমাদের এই পারপাসফুল লিভিং যে প্রোগ্রাম বা কোর্স, তার থার্ড পিলার। সেকেন্ড পিলার হচ্ছে কি সিস্টেম ডিজাইন, যেখানে আমরা আমাদের হ্যাবিটস সম্পর্কে জানবো, কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয় সেটা জানবো। আর ফার্স্ট পিলারটা কি, আমাদের জীবনের পারপাস কি, গোলস কি, আমরা 6 মাসে কতটা অ্যাচিভ করতে চাই, আগামী 2 বছরে কতটা করতে চাই, এবং ফাইনালি জীবনে কোথায় পৌঁছাতে চাই, সেগুলোকে আমরা আবিষ্কার করব। এই পুরো জিনিসটা যদি আপনি শিখতে চান, যদি আপনার মনে হয় যেটা আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বা আপনি এই জিনিসগুলো জানতে চান, যেটা আপনার অনেক কাজে লাগবে,
তাহলে আপনি স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের এই কোর্সের সঙ্গে যুক্ত হতে পারেন, অথবা নিচে ডেসক্রিপশানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ ডিটেলস দেওয়া আছে, সেখান থেকে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে এই কোর্সে যুক্ত হতে পারেন। এবং এখন এই কোর্সের উপরে 42% ডিসকাউন্ট চলছে, সুতরাং যদি আপনি যুক্ত হতে চান তাহলে খুব শীঘ্রই যুক্ত হন। প্রথম যে শর্তটা সেটা হচ্ছে কি কজ প্রিসিডস দ্য এফেক্ট, অর্থাৎ ফলাফল বা হচ্ছে প্রভাবের আগে তার কারণটা তৈরি হয় বা উত্থান হয়। এটা সবসময় সত্য এমনটা নয়, কারণ যখন কোনো একটা বিলিয়ার্ড বল সেখানে মানে আঘাত করা হচ্ছে, তখন সেখানে আঘাতের ফলে সেই বিলিয়ার্ড বলগুলো চারিদিকে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি কারণ প্রথমে, আঘাত প্রথমে হচ্ছে, তারপরে তার হচ্ছে প্রভাব তৈরি হচ্ছে। কিন্তু যখন হচ্ছে আমরা কোনো জলকে গরম করতে থাকি তখন সেক্ষেত্রে এরকমটা নয়, কারণ জল যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে যায় তখন হচ্ছে সেটা জলীয় বাষ্পে রূপান্তর হতে শুরু করে। কারণ জল ফুটতে থাকা, জল যে বয়েল হচ্ছে সেটা আর জলের 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছানো দুটো একসঙ্গে ঘটে। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছানো বলেই জল ফুটতে শুরু করেছে, কিন্তু এই দুটো ঘটনা একটা আরেকটার পরে হয় না, বরঞ্চ সাইমালটেনিয়াসলি হয়, একই সঙ্গে দুটো ঘটনা ঘটতে থাকে। অর্থাৎ এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছানো যেটা হচ্ছে কজ, আর তার এফেক্ট হচ্ছে জল ফুটতে থাকা, এই দুটো হচ্ছে কি মানে একই সাথে ঘটছে সাইমালটেনিয়াসলি। অর্থাৎ সময়ের ক্ষেত্রে যে কজটা, যেটা কারণ, সেটা সময়ের আগে আসছে এবং তার প্রভাব যে পরে হচ্ছে তার কোনো মানে নেই। এটা যে সবসময় হবে তার কোনো মানে নেই, সেটা একসঙ্গেও ঘটতে পারে। ওকে, সবকিছু যে বিলিয়ার্ড বলে অ্যাটাক করার মতো হবে যেখানে কজটা আগে এবং এফেক্টটা পরে, তার কোনো মানে নেই। ওকে, দ্বিতীয় যে কন্ডিশন সম্পর্কে আলোচনা করেছেন ডেভিড হিউম, সেটা হচ্ছে কি যে কজ অ্যান্ড এফেক্ট হচ্ছে দুটো স্পেসের মধ্যে, কোনো জায়গার মধ্যে একই সাথে একই জায়গাতে সবসময় তৈরি হয়, কিন্তু এমনটা নাও হতে পারে। যেমন চাঁদের আকর্ষণ ক্ষমতার জন্য পৃথিবীতে যে সমস্ত জলাশয় আছে বা হচ্ছে যে সমুদ্রগুলো আছে, নদীগুলো আছে, সেখানে হচ্ছে কি তার মধ্যে জোয়ার ভাটার সৃষ্টি হয়। অর্থাৎ কি আকর্ষণটা হচ্ছে অনেক দূরে, সেই কজটা অনেক দূরে, কিন্তু তার প্রভাবটা হচ্ছে পৃথিবীতে তৈরি হচ্ছে। তো সবসময় যে সেটা একই স্পেসের মধ্যে ঘটবে তার কোনো মানে নেই। ওকে, এবারে আমরা চলে আসবো আমাদের যে 3 নাম্বার যে শর্ত ডেভিড হিউমের, সেটা সম্পর্কে ইম্যানুয়েল কান্ট অত্যন্ত গভীরভাবে ক্রিটিসাইজ করেন এবং তিনি আরও অত্যন্ত সূক্ষ্ম কতকগুলো জিনিসকে খেয়াল করতে শেখান আমাদের। ডেভিড হিউমের মতে কজ অ্যান্ড এফেক্ট হচ্ছে কি আমাদের এক্সপেরিয়েন্সের মধ্যে একটা আরেকটার সাথে সংলগ্ন অবস্থায় থাকে। এই কথাটার মানে এটাই যে ডেভিড হিউম যেটা বলতে চাইছেন যে আমরা যা কিছু বাস্তবে দেখছি বা খেয়াল করছি বা অবজার্ভ করছি, এই যে সেন্সিবল এক্সপেরিয়েন্স, ইন্দ্রিয়ের মাধ্যমে বাস্তবটাকে যেভাবে আমরা গ্রহণ করছি না, সেটা রিপিটেডলি কোনো একটা জিনিস বাস্তবে বারবার দেখার ফলে আমরা মনে অনেক অ্যাসোসিয়েশন তৈরি করি। যেমন আগুন জ্বলে বা আগুনে হাত দিলে হচ্ছে হাত পুড়ে যায়, এটা আমরা বারবার দেখতে পাই, বারবার এটা আমরা খেয়াল করতে পারি বাস্তবে, যার ফলে আমরা কি এই আগুন এবং জ্বলা এই দুটোকে একটা একটার সাথে অ্যাসোসিয়েট করে দিই। এরকম একই জিনিস প্রকৃতিতে বারবার দেখার মাধ্যমে আমরা এই যে অ্যাসোসিয়েশনটা তৈরি করছি, সেখান থেকে আমাদের মধ্যে কজেশনাল লিঙ্ক তৈরি হয়। একটা ঘটনা যে আরেকটা ঘটনার কারণ বা কজ অ্যান্ড এফেক্টের যে লিঙ্কটা সেটা তৈরি হয়। অর্থাৎ এক্সপেরিয়েন্সের মধ্যে থেকেই বারবার একই এক্সপেরিয়েন্স পাচ্ছি বা একই জিনিস বাস্তবে খেয়াল করছি, সেই যে সেন্সিবল এক্সপেরিয়েন্স, ইন্দ্রিয়ের মাধ্যমে, সেন্সেসের মাধ্যমে যে অভিজ্ঞতা, তার মধ্যে থেকে কজ অ্যান্ড এফেক্টের রিলেশনটা উঠে আসছে। চোখে দেখতে পাচ্ছি একই জিনিস, যে ফায়ার বার্নস, আগুন সবসময় জ্বলে, যার ফলে কি আগুন এবং জ্বলাটার মধ্যে অ্যাসোসিয়েশন তৈরি হচ্ছে। ওকে, কিন্তু ইম্যানুয়েল কান্ট বলছে বিষয়টা এমন নয়। কজ অ্যান্ড এফেক্টের যে রিলেশনটা সেটা হচ্ছে আমাদের এক্সপেরিয়েন্স থেকে তৈরি হয় না, বরং এটা আমাদের মাথার ভিতরে আগে থেকেই আছে, যেখান থেকে উঠে আসছে কজ অ্যান্ড এফেক্টের যে রিলেশনটা। এবং এটা বোঝার জন্য আমরা একটা উদাহরণ নেব। ধরা যাক কোনো একজন মানুষ কোনো একটা ঘরে গেছে এবং সেই ঘরে যাওয়ার পর দেখছে যে সেই ঘরটা বেশ গরম, অনেকটা তাপমাত্রাটা একটু বেশি, গরম লাগছে বেশ কিছুটা। নাও কিছুক্ষণ বাদে সেই মানুষটা খেয়াল করলো যে ঘরের কোনায় কোনো একটা স্টোভ রাখা আছে, যেখানে বা একটা খড়কুটোতে একটু আগুন জ্বলছে, ঠিক আছে, শীতের দেশে যেমন ঘরের মধ্যে আগুন জ্বালানো হয়, বা কোনো একটা হিটার রাখা থাকে। ওকে, তো প্রথমে আমরা তাহলে কি দেখতে পাচ্ছি, ঘরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে যে ঘরের তাপমাত্রাটা অনেক বেশি, ঘর একটু গরম। তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি কি ঘরে একটা স্টোভ রাখা আছে বা কোনো একটা হিটার রাখা আছে। তাহলে আমাদের যে সেন্স পারসেপশন বা আমরা যে মানসিকভাবে যা কিছু বাস্তবটাকে খেয়াল করছি, সেখানে প্রথমে আসছে কি ঘরের তাপমাত্রা বেশি বা ঘরটা গরম, দ্বিতীয় ক্ষেত্রে কি আসছে যে ঘরে একটা হিটার রাখা আছে। কিন্তু আমরা কখনোই এরকম বলি না যেহেতু ঘরটা গরম সেই জন্য ঘরে একটা হিটার রাখা আছে, না, বরং আমরা উল্টো বলি যে ঘরে যেহেতু একটা হিটার রাখা আছে বা কোথাও একটা আগুন জ্বলছে সেই জন্য ঘরটা গরম। অর্থাৎ এটার মানে কি, অর্থাৎ সেন্সুয়ালি বা আমরা মানসিকভাবে বা ইন্দ্রিয়ের মাধ্যমে মানসিক স্তরে প্রাথমিকভাবে যেটা খেয়াল করছি বা অবজার্ভ করছি, সেইটাই হচ্ছে কজ অ্যান্ড এফেক্ট নয়,
যে টাইম লাইনের মধ্যে আমরা খেয়াল করছি, প্রথমে আমরা দেখছি ঘর গরম, তারপরে দেখছি যে ঘরে একটা হিটার রাখা আছে, নয়। তারপর আমরা মানসিক স্তরে সেটাকে আগে পরে করতে পারি। আমরা এটা ভাবি না যে ঘর যেহেতু গরম সেই কারণে ঘরে একটা হিটার আছে, বরং আমরা এটা ভাবি যেহেতু ঘরে একটা হিটার রাখা আছে সেই জন্য ঘরটা গরম। অর্থাৎ কি, যেটা আমরা সময়ে আগে দেখছি সেটাকে আমরা পরে বসাতে পারছি এবং পরেরটা আগে বসাতে পারছি, কজালি রিঅর্ডার করা। অর্থাৎ ইন্দ্রিয়ের মাধ্যমে যেটা আমরা প্রাথমিকভাবে মানসিক স্তরে খেয়াল করলাম, ইন্দ্রিয় থেকে যা কিছু আমরা দেখছি বা তাপমাত্রা যেটা পাচ্ছি আমরা, ওকে, সেটা মনে যাওয়ার পর, মনে প্রাথমিক স্তরে পৌঁছানোর পর তারপর সেটাকে আমরা আগে পরে করে সাজাতে পারছি। এই যে আগে পরে করে সাজাতে পারার যে ক্ষমতাটা, এই যে রিঅর্ডারিং করতে পারা, সজ্জাটাকে আগে পরে করে দিতে পারা, আমরা যেটা সবসময় আগে দেখছি সেটা যে কারণ, আর যেটা পরে দেখছি সেটা যে মানে তার ফলাফল, এমনটা নয়, সেটা মানসিকভাবে আগে পরে করতে পারছি। এইটাই হচ্ছে কি আমাদের একটা ইমবেডেড আইডিয়া। ইম্যানুয়েল কান্তের মতে এই যে কজেশনাল রিঅর্ডারিং, অর্থাৎ রিঅর্ডারিং, আগে পরে সজ্জাটা সাজিয়ে নিয়ে কজটাকে খুঁজে বের করা বা সেটাকে একটা সঠিক জায়গাতে অবস্থান করাতে পারা, এটা হচ্ছে আমাদের মস্তিষ্কের একটা ক্ষমতা। এটা আমাদের এক্সপেরিয়েন্স, বাইরের থেকে আমরা যা কিছু বারবার দেখছি তার মধ্যে থেকে উঠে আসছে এমনটা নয়, বরং এক্সপেরিয়েন্সের মতো আমাদের ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে আসছে। তার উপরে আমরা আমাদের মনের একটা ইমবেডেড আইডিয়া বা একটা অত্যন্ত একটা ফাইন একটা কোয়ালিটি, যেটা আমাদের মনের ভিতরে অন্তর্নিহিত অবস্থায় আগে থেকেই আছে, জন্মগত মানুষের একটা ইনহেরিটেড কোয়ালিটি, একটা অন্তর্নিহিত বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সেই এক্সপেরিয়েন্সের মধ্যে আমরা অ্যাপ্লাই করছি, করার মাধ্যমে সেই অভিজ্ঞতাটাকে ভেঙে চুরে অন্যরকমভাবে সাজাচ্ছি। সেইটাই হচ্ছে কি আমাদের মস্তিষ্কে থাকা এ প্রায়োরি। ওকে, এগুলোকে বলা হয় কি এ প্রায়োরি, যে কজেশন, এটা বাইরে কোথাও নেই, এটা আমাদের মস্তিষ্কের একটা অন্তর্নিহিত বৈশিষ্ট্য। এটা হচ্ছে ইম্যানুয়েল কান্তের একটা ধারণা, অত্যন্ত ফান্ডামেন্টাল একটা কনসেপ্ট। অর্থাৎ এখানে যে ঘরে যে একটা গ্লোয়িং স্টোভ আছে, যে স্টোভটা জ্বলছে বা যে আগুনটা জ্বলছে বা যে হিটারটা রাখা আছে, সেটাকে যদি আমরা বলি কি এ, ঘটনা এ, আর ঘরটা যে গরম লাগছে ঘরে পৌঁছানোর সাথে সাথে এটাকে যদি আমরা বলি ঘটনা বি, তাহলে এটা এখানে গুরুত্বপূর্ণ নয় যে আমরা প্রথমে স্টোভটাকে খেয়াল করি, মানে ঘটনা এ কে দেখি, তারপর ঘটনা বিটাকে আমরা খেয়াল করি, অথবা ঘটনা বিটাকে প্রথমে দেখি এবং তারপর ঘটনা এটাকে আমরা খেয়াল করি। ওকে, এটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু মানসিক স্তরে আমরা যখন কজেশনাল লিঙ্কটা তৈরি করি, তখন আমরা সবসময় প্রথমে এটা ভাবি যে গ্লোয়িং স্টোভের কারণে বা হিটারের কারণে ঘরের তাপমাত্রাটা বেশি বা ঘরটা বেশি গরম লাগছে। কখনো হচ্ছে আমরা উল্টোটা ভাবি না। এটা হচ্ছে কি, এটাই হচ্ছে আমাদের সাবজেক্টিভ কনসাসনেস। ওকে, এই যে সাবজেক্টিভ কনসাসনেস, সেটা তৈরি হচ্ছে কেন? কারণ এ প্রায়োরির জন্য। বস্তুগত বা প্রকৃতিস্থ যে কনসাসনেস, মানে প্রকৃতির থেকে যে ইন্দ্রিয়ের মাধ্যমে যে অভিজ্ঞতাটা আসছে, সেখান থেকে কজাল লিঙ্কটা তৈরি হচ্ছে না। আমরা মানসিকভাবে জিনিসগুলোকে আগে পরে করার মাধ্যমে, কাটাছেড়া করার মাধ্যমে যেটা তৈরি করছি, সেটাই হচ্ছে কি আমাদের সাবজেক্টিভ কনসাসনেস। ওকে, এবং সেটা কিসের উপর নির্ভরশীল? ওই যে কজেশন করার ক্ষমতা, ওই যে এ বা বি কোনটা আমরা আগে দেখছি, কোন ঘটনাটা, সেটা গুরুত্বপূর্ণ নয়, বরঞ্চ আমরা মানসিকভাবে একটাকে আরেকটার আগে বা পরে আমরা বসাতে পারি, এই যে ক্যাপাসিটিটা, সেটাই হচ্ছে কি এ প্রায়োরি ক্যাপাসিটি। ওকে, এটাকেই বলা হচ্ছে কি সিনথেটিক রিঅর্গানাইজেশন ইজ অ্যান এ প্রায়োরি অ্যাক্ট অফ হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ কি, কজ আর এফেক্ট, এই দুটোর মধ্যে যে লিঙ্ক বা যে অ্যাসোসিয়েশনটা আছে, সেটা আমাদের অভিজ্ঞতার মধ্যে থেকে উঠে আসছে এমনটা নয়, বরং সেটা আমাদের ইন্টেলেক্টের মধ্যে থেকে উঠে আসছে। আমাদের ইন্টেলেক্টকে যখন আমরা অ্যাপ্লাই করছি অভিজ্ঞতার উপরে, তখন সেখান থেকে হচ্ছে উঠে আসছে কি আমাদের কজ অ্যান্ড এফেক্টের লিঙ্কটা। অর্থাৎ কজ অ্যান্ড এফেক্টের যে ক্যাপাসিটিটা, এই যে আমরা সব কিছুর কারণ খুঁজতে পারি, এটা হচ্ছে আমাদের মস্তিষ্কের একটা অন্তর্নিহিত বৈশিষ্ট্য। এই যে বৈশিষ্ট্য, এগুলোকে বলা হচ্ছে কি এ প্রায়োরি। যেমন হচ্ছে কি, এটা হচ্ছে ইম্যানুয়েল কান্তের কনসেপ্ট এ প্রায়োরি, যার ফলে ইম্যানুয়েল কান্ত কি বলছে যে বাইরের জগতে যা কিছু প্রকৃত অর্থে আছে, সেটাকে তার বিশুদ্ধ রূপে আমরা কখনোই এক্সপিরিয়েন্স করতে পারি না, যেটাকে বলা হয় কি থিং ইন ইটসেলফ। অর্থাৎ কোনো একটা বস্তু বা কোনো একটা অবজেক্ট, তার মধ্যেকার যে অন্তর্নিহিত সত্তাটা, সেটাকে মানে বিশুদ্ধ রূপে আমরা কখনোই অভিজ্ঞতা করতে পারি না। কারণ যখনই সেটা আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে আমাদের মস্তিষ্কেতে পৌঁছায়, সঙ্গে সঙ্গে সেই এ প্রায়োরি জিনিসগুলো তার উপরে অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে আমাদের সাবজেক্টিভিটিটা তৈরি হচ্ছে, তার মাধ্যমে আমাদের মানসিক যে আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হচ্ছে, যেটা আমাদের চিন্তা বা আমরা যা কিছু আমাদের যে বিশ্বাস ইত্যাদি ইত্যাদি। এবার সেই এ প্রায়োরি কোয়ালিটিগুলোকে আমরা কতটা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারছি আমাদের এক্সপেরিয়েন্সের উপরে, তার উপরে নির্ভর করে আমাদের আন্ডারস্ট্যান্ডিং, সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স বা সাবজেক্টিভ কনসাসনেস কতটা ভালো তৈরি হচ্ছে সেটা নির্ভর করছে। ওকে, কিন্তু বিশুদ্ধ রূপে বাইরের জগৎ থেকে এক্সপেরিয়েন্স করা সেটা সম্ভব নয়, কারণ আমাদের এ প্রায়োরি কোয়ালিটিটা হচ্ছে তার মধ্যে দিয়ে গিয়েই এক্সপেরিয়েন্সটা উঠে আমাদের মানসিক স্তরে পৌঁছাচ্ছে সবার প্রথমে। ওকে, তো
তো যার ফলে থিং ইন ইটসেলফ কি সেটা আমরা কখনোই জানতে পারি না। এটা হচ্ছে ইম্যানুয়েল কান্তের কনসেপ্ট, যার ফলে বাইরের জগতের প্রকৃত অর্থটা কি সেটা আমরা কখনোই বুঝতে পারবো না। ওকে, এই যে এ প্রায়োরি সেটা হচ্ছে অনেক রকমের আছে, কজ অ্যান্ড এফেক্ট হচ্ছে কি একটা তার মধ্যে। অন্যান্য এ প্রায়োরি আইডিয়াগুলো কি ইম্যানুয়েল কান্তের জন্য, যেমন হচ্ছে কি সাবস্টেন্স, কজ, পসিবিলিটি, এক্সিস্টেন্স, নেসেসিটি, ওকে, টাইম, স্পেস, এগুলো হচ্ছে কি এ প্রায়োরি, অর্থাৎ টাইম, স্পেস বা হচ্ছে কোনো কিছুর কারণ খোঁজা, কজ, বা সাবস্টেন্স মানে কোনো কিছুর অন্তর্নিহিত যে নির্যাসটা, বা এক্সিস্টেন্স বা একটা সম্ভাবনা, এইগুলো কি বাইরের জগতের কোনো বৈশিষ্ট্য নয়, বরং আমাদের মস্তিষ্কের অন্তর্নিহিত বৈশিষ্ট্য, যেটা আগে থেকেই আমাদের মস্তিষ্কে আছে, যেগুলোকে বলা হচ্ছে কি এ প্রায়োরি। ওকে, অর্থাৎ ডেভিড হিউমের ক্ষেত্রে কি সাবজেক্টিভ অর্ডার মানে মানসিক যেভাবে আমরা সবকিছুকে চিন্তা করি, আর বস্তুগত যে অর্ডার ইন্দ্রিয়ের মাধ্যমে যেটা সবার প্রথমে আমাদের মনে পৌঁছাচ্ছে, ওকে, এই দুটোর মধ্যে যে পার্থক্যটা কি সেটাকে আমরা ভালোভাবে হচ্ছে আমরা পার্থক্যটা বুঝতে পারি না। কিন্তু ইম্যানুয়েল কান্তের যে থিওরি সেখানে আমরা এই পার্থক্যটাকে অনেক সুস্পষ্টভাবে বুঝতে পারি এবং তাদের মধ্যেকার যে সম্পর্ক সেটাকেও আমরা বুঝতে পারি। ওকে, এবং এই সব কিছু নিয়ে ইম্যানুয়েল কান্ত তার লেখা একটা অত্যন্ত বিখ্যাত বই প্রোলেগোমেনা টু ফিউচার মেটাফিজিক্স বলে একটা বই, সেখানে তিনি আলোচনা করেছেন। ওকে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা লিখে জানাবেন এবং পরবর্তীতে আপনি কোন টপিকে ভিডিও পেতে চান। এবং আজকের জন্য এতটুকু, পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, চলো টাটা।